দেখেন, জীবন মানেই যুদ্ধ এবং এই জীবন যুদ্ধে নামার পরে যদি ডাইনে যাব না বায়ে যাব, সামনে যাব না পিছনে যাব, এটা করব না ওটা করব, এই ধরনের কনফিউশন যদি আমাদের মধ্যে আসে, এটা সবাইকেই পীড়া দেয়। কিন্তু সবচেয়ে বেশি পীড়া দেয় আমাদের মেষ রাশি বা মেষ লগ্নের ভাই বোনদেরকে। আপনারা কনফিউশন পছন্দ করেন, আপনারা পুরো তীব্র গতিতে সামনে এগিয়ে যেতে পছন্দ করেন। এবং এই 12ই আগস্ট যে সূর্যগ্রহণটা হয়েছে, এরপরে আপনারা আপনাদের জীবনে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন যে এই কাজগুলো আপনাকে এখন করতে হবে। হয়তো 5টা কি 10টা কাজ আপনারা ঠিক করেছেন যেগুলো এখন করবেন। কিন্তু 28শে আগস্টে যখন চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা আপনাদের মধ্যে একটা কনফিউশন নিয়ে আসবে, একটা ইমোশনাল কনফ্লিক্ট নিয়ে আসবে। এবং জীবন যুদ্ধ আসলে কিসের জন্য করছেন, কিসের জন্য এই সাহসী সিদ্ধান্তগুলো নিয়েছেন, এগুলো চিন্তা করা শুরু করতে পারেন। এই কনফিউশনটা আপনাদেরকে সলভ করতে হবে। এবং চন্দ্রগ্রহণটা আসলে কি, এটা কেনই বা কনফিউশন তৈরি করছে, এবং এই কনফিউশন থেকে কিভাবে বের হবে, এই সব কিছু নিয়ে আমার মেষ রাশি বা মেষ লগ্নের ভাই বোনদের জন্য চন্দ্রগ্রহণের বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে আপনারা আমার সূর্যগ্রহণের ভিডিওগুলো দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন যে আসলে গতানুগতিক রাশিফলের বাইরে যে জ্যোতিষশাস্ত্রে এত কিছু আছে আপনারা আগে জানতেন না। আসলে সব কিছুই আমাদের ট্র্যাডিশনাল জ্যোতিষে আছে। তো সেই ট্র্যাডিশনাল শাস্ত্রগুলোই আজকের ভাষায় আপনাদেরকে বলা, এটাই আসলে আমার মূল দায়িত্ব। এখন আপনারা ভয় পেতে পারেন যে সূর্যগ্রহণ বহুত হলো, এখন আবার চন্দ্রগ্রহণ, মানে কিসের থেকে কি। দেখেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে ছাড়া আরেকটা চিন্তা করা যায় না। সো কিভাবে কানেক্টেড এবং চন্দ্রগ্রহণে আপনাদের জন্য কি খবর আসছে, এগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে এই 28শে আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, তার বেসিক গতি প্রকৃতিটা আপনাদেরকে একটু বলি। 28শে আগস্ট বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে এবং এটা দুপুর 12টা পর্যন্ত চলবে। এবং মূল 10টা থেকে 10:15টার মধ্যে আপনার একদম পিক চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপসটা সংগঠিত হবে। এখন এবার যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা টোটাল লুনার এক্লিপস না, মানে পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ নয়, এটা আংশিক চন্দ্রগ্রহণ। বাট আংশিক হলেও আপনার চাঁদের অলমোস্ট 96% আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো এই যে চন্দ্রগ্রহণ হয় আর চাঁদ আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, আপনারা অনেকে আসলে জানেন যে এটা কেন হয়, বাট তারপর আমি ছোট্ট করে বলি। দেখেন, চাঁদের তো নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো চাঁদের উপরে পড়ে রিফ্লেক্টেড হয়ে আমরা আসলে চাঁদকে দেখতে পাই। তো বছরে দুবার চাঁদ ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে যায় যে ওখান থেকে চাঁদ এবং সূর্যের মধ্যে আমরা পৃথিবী চলে আসে। সো যেহেতু মাঝখানে পৃথিবী চলে এসছে, সো সূর্য থেকে ওই আলোটা চাঁদে পৌঁছায় না। চাঁদ তখন আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়। এবং চাঁদ যখনই আসলে আকাশে যেখানে রাহু বা কেতু আছে, ওই এক্স্যাক্ট পয়েন্টে যখন যায়, তখনই এই ঘটনাটা ঘটে। এবং এবার এই 28শে আগস্ট শুক্রবারে চাঁদ রাহুর কাছে পৌঁছাচ্ছে এবং আকাশ থেকে গ্রহণের মাধ্যমে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলবো রাহু দ্বারা সংগঠিত গ্রহণ। এবং রাহু দ্বারা যখন গ্রহণ সংগঠিত হয়, কিছু ইমোশনাল টার্মোয়েল তৈরি হয়। সো উইল টক অ্যাবাউট ইট। এখন এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা আমাদের এই বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ, এখান থেকে দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা তো সব জায়গা থেকে আমার ভিডিও দেখেন। সো নর্থ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, জাপান, মালয়েশিয়া, ইস্ট এশিয়ার কিছু জায়গা থেকে আসলে এই চন্দ্রগ্রহণটা দেখা যাবে। কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আমাদের ইম্প্যাক্টটা কম হবে। চন্দ্রগ্রহণ যখন পুরোপুরি দেখা না যায়, দেন ইম্প্যাক্টটা আপনার অনেক কমে যায়। ধরেন 100% থেকে এটা 30-40%-এ চলে আসে। কিন্তু 30-40% আসলে অনেক ইম্প্যাক্ট, সেটা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু যারা নর্থ আমেরিকাতে আছেন, সাউথ আমেরিকাতে আছেন, যারা চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন, তাদের উপর আরও অনেক বেশি ইম্প্যাক্ট পড়বে। এখানে এই চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে? দেখেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থেকে একটু আলাদা। সূর্যগ্রহণের ইম্প্যাক্ট একটা স্লো বার্নিং প্রসেস, আস্তে আস্তে 6 মাস ধরে ইম্প্যাক্টটা আসে। সেদিকে চন্দ্রগ্রহণ একটা কুইক শার্প ইম্প্যাক্ট দেয়। তো এই 28শে আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে না, তো এই চাঁদটা উঠেছিল 12ই আগস্ট সূর্যগ্রহণের দিন, ওই দিনই নিউ মুন ছিল। সো 12ই আগস্ট থেকে এটার একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। এই যে এখন আপনি ভিডিও দেখছেন, গ্রহণের আলামত শুরু হয়ে গেছে। এবং এরপরে যখন আমাবস্যাটা হবে, আবার আপনার যখন সেপ্টেম্বর মাসে পিতৃপক্ষের সময় যে আমাবস্যাটা হবে, ততদিন পর্যন্ত আসলে ইম্প্যাক্টটা থাকবে। সো আমরা এটা একটা 1 মাস ধরতে পারি, 12ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। এই 1 মাস জুড়ে চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আসলে থাকবে। এখন এই গ্রহণ চলাকালীন সময় আসলে কি করবেন? দেখেন দেখেন সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, এই সময়টা, এই যে সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময় ইহজগতিক কাজকর্ম না করা, না ঘুমানো,
অর্থনৈতিক লেনদেন না করা, নতুন কোনো কাজ শুরু না করা, কিছু না খাওয়া, শাওয়ার না নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স না করা, এগুলো থেকে বিরত থাকাটাই ভালো। এবং এই সময় আসলে বাইরে বের হয়ে উপাসনা না করাই ভালো। আপনি আপনার উপাসনালয়, মসজিদ, মন্দির এগুলোতে না যাওয়াই ভালো। আপনি যে উপাসনাটা করবেন, যে প্রার্থনাটা করবেন, এটা আপনার নিজের বাসায়, আপনার নিজের প্রাইভেট স্পেসে প্রার্থনা করাটাই আসলে ভালো। চন্দ্রগ্রহণ যদি আকাশে দেখা যেত তাহলে প্রার্থনা করার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে সুতাক বলে। কিন্তু এবার যেহেতু আমাদের এই এলাকা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না, সুতাক ক্যালকুলেশনের দরকার নেই। এখন আমার নর্থ আমেরিকান ফ্রেন্ডরা, সাউথ আমেরিকান ফ্রেন্ডরা ওখান থেকে যারা ভিডিও দেখেন, তারা যদি জানতে চান কমেন্ট করেন, আমি আপনাদের সুতাকটা ক্যালকুলেট করে দেবো যে কখন আসলে প্রার্থনাটা করতে হবে। কিন্তু প্রার্থনা করতে তো কোনো ক্ষতি নেই। তো আপনি বাংলাদেশে থাকেন, ভারতে থাকেন, এই এলাকায় থাকেন, যেখানেই থাকেন না কেন, এই সময় কোনো ইহজগতিক কাজ না করে প্রার্থনা করাটা বেস্ট কাজ। এবার আসেন এই 28শে অগস্ট শুক্রবারের চন্দ্রগ্রহণের স্পেসিফিক বিশেষ ইম্প্যাক্টটা আসলে কি। এই ইম্প্যাক্টটা সূর্যগ্রহণ থেকে আলাদা করা যাবে না। সূর্যগ্রহণটা আপনার কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে হয়েছে, তো আমি এটা নিয়ে কথা বলেছি যে আপনাদের কিছু ইমোশনাল ব্যাগেজ, মনের মধ্যেকার কিছু ক্ষত বের হয়ে এসছে। এবং এই যে ক্ষতটা বের হয়ে আসছে না, এই ক্ষতটার মলম তো লাগবে। এই মলমটা হচ্ছে এই চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটা যখন হবে, চন্দ্রটা আপনার শতভিষা নক্ষত্রে গ্রহণের শিকার হচ্ছে, এবং শতভিষা নক্ষত্র হিলিংয়ের নক্ষত্র, ওষুধের নক্ষত্র। সো আপনি একটা ওষুধ বা একটা রাস্তা খুঁজে পাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, চন্দ্রগ্রহণের সময় আপনি একটা রাস্তা হয়তো পাবেন, বাট গ্রহণটা এমনভাবে হচ্ছে যে চন্দ্র শতভিষা নক্ষত্রে আছে, রাহু বসে আছে ধনিষ্ঠা নক্ষত্রে, সব কিছু মিলে আপনি তখনই আসলে ওই ক্ষতটা ভরার চেষ্টা করতে পারেন, তখনই সমস্যাটার সমাধানের চেষ্টা করতে পারেন। দ্যাট উইল বি এ মিস্টেক। চন্দ্রগ্রহণের সময় আপনি প্রবলেমের সলিউশনটা যখন পাবেন, টেক টাইম। এটা সলভ করতে সময় লাগবে। চন্দ্রগ্রহণ একটা এন্ডিং দেখায় এবং সূর্যগ্রহণ একটা বিগিনিং দেখায়। সূর্যগ্রহণ আপনার জীবনে একটা নতুন দিক নির্দেশনা দিয়েছে, নতুন কর্মকাণ্ড শুরু হয়েছে, এটা আপনাকে 6 মাস ধরে করতে হবে। এবং সমাধানটা কিভাবে করবেন, রাস্তাটা আপনি চন্দ্রগ্রহণ থেকে পাবেন। সেই রাস্তাটা নিয়ে আপনাকে আগামী 6 মাস, ফেব্রুয়ারি 2027 পর্যন্ত কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। সো হ্যাভ পেশেন্স। এখন আপনাদের জীবনে গ্রহণকালে কী কী ধরনের কর্মকাণ্ড শুরু হবে সেটা তো আমি সূর্যগ্রহণের ভিডিওতে বলেছি, যদি দেখে না থাকেন ভিডিওটা দেখতে পারেন। এবং এই কর্মকাণ্ডগুলো কিভাবে করবেন, কি রাস্তায় করবেন, এই চন্দ্রগ্রহণ আপনাদের জন্য কি ডিরেকশন নিয়ে আসছে আপনার রাশি ও লগ্নের ভিত্তিতে এখন আমি বলবো। সো চলেন দেখি। প্যারিস পিপল, আমাদের মেষ রাশি বা মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে সবচেয়ে ক্যারিজম্যাটিক, সবচেয়ে কনফিডেন্ট, সবচেয়ে আত্মবিশ্বাসী, সবচেয়ে সাহসী, আমাদের সকলের রক্ষক, প্রোটেক্টর এবং এই পৃথিবীর সকল শুভ কাজ শুরু করার গুরু দায়িত্ব যাদের ঘাড়ের উপরে থাকে, কেমন আছেন আপনারা? চন্দ্রগ্রহণ 28শে আগস্ট শুক্রবার চন্দ্রগ্রহণ হচ্ছে, এবং এই চন্দ্রগ্রহণটা আপনাদের জন্য একটু ট্রিকি, কারণ একটা কনফিউশন নিয়ে আসছে। যে কোনো কনফিউশন আসলে ভালো না, বিশেষ করে অ্যারিজদের জন্য তো একেবারেই ভালো না। দেখেন, এটা সূর্যগ্রহণ থেকে একটা কন্টিনিউয়েশন। 12ই অগস্ট যে সূর্যগ্রহণটা আপনাদের হয়েছে, সবারই হয়েছে, বাট আপনাদেরকে যেভাবে ইম্প্যাক্ট করেছে, আপনাদেরকে জীবনে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনারা ওরকম একটা পজিশনে গিয়েছেন যে এখন আসলে নিতে হবে। বহুদিন ধরে চিন্তা করছিলেন, ততদিন নেননি, বাট নাও ইউ হ্যাভ টু টেক সাম ডিসিশনস। হয়তো চাকরি ছাড়তে হবে, নতুন চাকরি নিতে হবে, ক্যারিয়ার চেঞ্জ করতে হবে, ফ্যামিলিতে একটা ট্রান্সফরমেশন আনতে হবে, সন্তান নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে, টাকা পয়সা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আপনারা আসলে অনেক বেশি মোটিভেটেড বা অ্যাগ্রেসিভ ছিলেন, কারণ আপনাদের 11তম ভাবে রাহু আছে। রাহু যখন 11তম ভাবে থাকে, এটাকে আমরা ভালো প্লেসমেন্ট বলি। কলিযুগে আসলে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে কিছু করার চেষ্টা করি, তখন আসলে সাফল্যটা, লাভটা, ওইটাই আসলে দেখতে হয়। আজকালকার দিনে আপনি এত বেশি কোনটা করলে ভালো হয়, কী করা উচিত ছিল, ন্যায় নীতি, এত কিছু মানতে গেলে আসলে আপনি কাজকর্ম করতে পারবেন না। আপনি একটা ব্যবসার চেষ্টা করছেন, তা ব্যবসার জন্য আপনাকে একটা অফিসে একটা পার্সেন্টেজ দিতে হবে, 5% দিতে হবে। এখন আপনি যদি বসে চিন্তা করা শুরু করেন যে 5% দিব, এটা কেমন শোনে, এটা তো ঘুষ, তাহলে তো কাজই হবে না। দেন আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, হয়তো ছাত্রছাত্রী হিসেবে অথবা কোনো চাকরি নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। তো ওখানে হয়তো আপনার কোনো বড় ভাই বোন আছে, কোনো ফ্রেন্ড আছে, তো তার সাথে আপনার একটা রিলেশনশিপ মেনটেন করতে হয়। এখন নাহলে আপনি কীভাবে বিদেশে যাবেন? এত কিছু চিন্তা করলে তো হয় না, যেতে তো হবে, তাই না? তো এই চন্দ্রগ্রহণটা যখন হচ্ছে, চন্দ্র ওই 11তম ঘরে রাহুর সাথে যে বসে গেছে, এবং চন্দ্র আপনাকে আসলে একটা বিবেক দিচ্ছে, যেটা আজকালকার দিনে এই কলিযুগে অত্যন্ত ডিফিকাল্ট একটা ওয়ার্ড। বিবেক যখন চলে আসে, ডিগনিটি যখন চলে আসে, আপনার যখন ন্যায় নীতি চলে আসে, মূল্যবোধ চলে আসে, তখন তো আসলে সাফল্যের জন্য যে কোনো কিছু করে ফেলা যায় না। ইট ক্রিয়েটস কনফিউশন।
তো আপনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন 12ই আগস্টের পরে হয়তো হয়তো 10টা সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন আপনি একটু চিন্তা করা শুরু করবেন যে এটা কিসের জন্যে? আদৌ এটার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, ঠিক আছে, আমি জীবনযুদ্ধে আছি। জীবনযুদ্ধে আমি জিততেও চাই। কিন্তু কিসের জন্য এই যুদ্ধ? এমন একটা যুদ্ধে আমি লড়লাম, সকল শত্রুকে পরাস্তও করে দিলাম। আমি অ্যারিস, আমি তো সবাইকে হারিয়ে দিব। লাইক ইউ উইল বিট এভরিওয়ান। কিন্তু সকল শত্রুকে পরাজিত করে যদি আপনি নিজেই নিজের শত্রু হয়ে যান, এটা কি ভালো হবে? এই ধরনের একটা কনফিউশন আপনার মধ্যে এখানে আসবে। সেই কনফিউশন থেকে কীভাবে বের হবেন, কীভাবে ডিল করবেন, এটা নিয়ে আমার আজকের ভিডিওটা। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে আমার প্রিয় অ্যারিস ভাই বোনেরা, আমার ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখনও আপনারা সবাই সাবস্ক্রাইব করছেন না। অলমোস্ট 80% ভাই বোনেরা আমার ভিডিও দেখে চলে যাচ্ছেন। সো সকলে যারা এই ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। এখন যে কোনো সিদ্ধান্ত নেয়া এবং সেটা এক্সিকিউট করার সময় আপনাকে একটু লং টার্মে চিন্তা করতে হবে। হয়তো আপনি একটা নতুন বাড়ি বানানোর কথা চিন্তা করছেন, অথবা রিলোকেট করার কথা চিন্তা করছেন একই শহরের মধ্যে, অথবা আপনি অন্য কোনো শহরে যেতে চাচ্ছেন, দেশের বাইরে যেতে চাচ্ছেন। আপনাদের চার্টের এখন যে অবস্থা, আপনাদের একটা নতুন বাড়িঘর হওয়া যথেষ্ট সম্ভাবনা আছে এবং অ্যাড্রেস পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আপনি এটা নিয়ে দীর্ঘদিন চিন্তাও করছিলেন এবং এখন সূর্যগ্রহণের পরে আপনি লাইক ওকে, আমি এখন করব, সাহস করে ফেলেছি, আই উইল গো ফর ইট। কিন্তু এটা করতে যে আপনার পরিবার কীভাবে চিন্তা করছে, হয়তো আপনি আপনার ওয়াইফকে নিয়ে, আপনার বাচ্চাদেরকে নিয়ে আলাদা হয়ে যেতে চাচ্ছেন, তো আপনার মা কীভাবে চিন্তা করছেন? আপনার মা কি আপনার সাথে যাবে? আপনার মা এখন কোথায় আছেন? আপনার বাবা, উনি কীভাবে চিন্তা করছেন? আপনার বাবা মা তারা কি ফিনান্সিয়ালি আপনার উপরে ডিপেন্ডেন্ট? হয়তো আপনি বাসায় কিছু খরচ দিতেন, কিন্তু এখন আপনি আসলে দূরে চলে যাবেন, আপনার নিজের খরচ বাড়বে, তখন বাবা মা পুরো জিনিসটা নিয়ে কীভাবে ডিল করবে? দিজ আর ভেরি ট্রিকি কোয়েশ্চেন্স। এখন এমনি এমনি মনে হয় কি, ও আমি একটা প্রপার্টি নিব, আমি চলে যাব, আমার তো দরকার, আমার নিজের সংসার দরকার, ভাবছেন আপনি। তো রাইট নাও ইউল স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট অল দিস থিংস। দেখেন, এ ধরনের সমস্যার সমাধান অত্যন্ত জটিল। আমি একবার আপনাদেরকে বলছি না যে আপনি আসলে নতুন বাড়িতে যাবেন না অথবা অ্যাড্রেস পরিবর্তন করবেন না। আপনার জীবনে বৃদ্ধির জন্য এগুলো আপনার করা দরকার। কিন্তু পেছনে যে পিছু টানগুলো আছে, আপনার রুটসের সাথে, আপনার শেকড়ের সাথে, আপনার বাবা মার সাথে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, আপনার ছোটো ভাই বোনদের সাথে, সেগুলোকে আপনি এরকম হাফ ডান রেখে চলে যেতে পারবেন না। আপনাকে এগুলো নিয়ে ডিল করতে পারতে হবে। আপনার যদি কোনো ফিনান্সিয়াল কমিটমেন্ট থাকে, সেগুলোকে আপনার পূরণ করতে পারতে হবে। আপনার তাদের সাথে ক্লিয়ারলি কথাবার্তা বলতে হবে। কেউ যদি আপনার সাথে আসতে চায়, হয়তো আপনার মা আপনার সাথে আসতে চান, আপনার মাকে নিয়ে যেতে হবে। সেটাকে আপনাকে প্ল্যান করতে হবে। দেখেন, জীবনের জটিলতার কোনো শেষ নাই, কোনো শুরুও নাই, এটা চলতেই থাকে। তো ওয়েন এভার ইউ থিঙ্ক অ্যাবাউট ডুইং সামথিং, বিশেষ করে অ্যারিস হিসাবে, ওই সিদ্ধান্তটা আসলে আরও 8-10টা নতুন সমস্যার সমাধান দেয়। সেই সমস্যাগুলো সমাধান যদি না করেন, ওই সিদ্ধান্তটা কখনো আসলে সাকসেসফুল হবে না। এটাই চন্দ্রগ্রহণের মূল শিক্ষা। দেন অ্যাডিশনালি একই থিমটা আসলে আপনার যে কোনো সিদ্ধান্তের মধ্যে থাকবে। হয়তো আপনি সন্তানের জন্য চেষ্টা করছেন, ঠিক আছে, হচ্ছে না, আপনার সন্তানের সমস্যা হচ্ছে, তো আপনি আইভিএফের কথা চিন্তা করছেন, অথবা ইভেন অ্যাডপশনের কথাও চিন্তা করছেন। কিন্তু এই পুরো জিনিসটা কীভাবে ওয়ার্কআউট করবে? আপনার হাজব্যান্ডকে চিন্তা করছে, আপনার ওয়াইফকে চিন্তা করছে। দেন এই পুরো জিনিসটার জন্য একটা ফিনান্সিয়াল প্ল্যানিং আছে, একটা মেডিকেল প্ল্যানিং আছে। এটাই বা কীভাবে কাজ করবে, এটা কীভাবে এক্সিকিউটেড হবে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ এই পুরো জার্নিটার জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা, সেটাও আপনাকে ভাবতে হবে। দেন আপনার অলরেডি সন্তান আছে, কারণ সে বাইরে যেতে চাচ্ছিল, তো আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমি সন্তানকে বাইরে পাঠিয়ে দিব, আমি এখন বিদেশে পাঠাবো, অথবা আমি দূরে কোথাও তাকে পাঠিয়ে দিব, অথবা আমি দেশের মধ্যে তাকে দূরে কোথাও পাঠিয়ে দিব। ভেরি গুড, কিন্তু আপনার সন্তান কি রেডি? সে কি আদৌ এটা করতে পারবে? নাকি আপনারই ইচ্ছা, আপনি আপনার সন্তানকে পুশ করছেন, সে যেতে চাচ্ছিল না, অথবা সে যেতে চাচ্ছিল, ইউ টুক এ ডিসিশন যে না, আমি যেতে দিব না, আই স্টিল ওয়ান্ট হিম হেয়ার, ওয়ান্ট হার হেয়ার। হয়তো ফিনান্সিয়াল কারণে অথবা অন্য কোনো ইমোশনাল কারণে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন। তো এখন আপনি একটু রিথিঙ্ক করা শুরু করবেন যে এটাই কি সঠিক সিদ্ধান্ত। দেন আপনার ক্যারিয়ারের উপরে একটা মেজর ইম্প্যাক্ট আসবে। হয়তো আপনি কোনো বিজনেস বা চাকরি বাকরির সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা এখন করতে হবে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু নাও, আমি এই ব্যবসাটা করবো, এই চাকরিটা করবো। তো এখন এই 28 আগস্ট চন্দ্রগ্রহণের সময় আপনি চিন্তা করা শুরু করবেন যে যাদের সাথে কাজটা করা শুরু করেছি, আমার বন্ধু যারা, পার্টনার যারা, এরা আসলেই কি কাজে কিছু অ্যাড করছে? এরা কি সৎ? এরা কি আসলে আমার ভালো চায়? হ্যাভ আই চুজেন দ্য রাইট পার্টনার্স? একটা কনফিউশন আপনার মধ্যে আসবে। আপনাকে এটা ডিল করতে পারতে হবে, আপনাকে কোশ্চেনগুলো করতে পারতে হবে। অ্যারিজদের যে সমস্যাটা হয় কি, আপনারা ভাবেন কি আমি ভাঙচুর করে বের হয়ে চলে যাব, কিন্তু আপনি যখন কোনো একটা কাজ শুরু করছেন, যার সাথে শুরু করছেন সেই পার্টনারটাই যদি প্রবলেমেটিক হয়, আপনি যতই অ্যারিজের সেই ক্যারিসমেটিক আত্মবিশ্বাস দেখান, ভেঙে চুরে বের হয়ে যান, সাহস দেখান, গোড়াতেই তো গলদ রয়ে গেল। সো আপনাকে এখন এটা বুঝতে হবে,
আপনার পার্টনারকে দরকার হলে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করতে হবে যে তুমি এই কাজগুলো কি করতে পারবা কিনা, তোমার এই কমিটমেন্টগুলো তুমি রাখতে পারবা কিনা, আমাকে কিছু প্রুফ দেখাও যে আদৌ তুমি এগুলো রাখতে পারবা কিনা। এইভাবে আপনাকে রিয়েলিস্টিক হতে আগাতে হবে। এরপরে আপনারা যা সিঙ্গেল, আপনাদের জন্য ব্যাপারটা খুবই ট্রিকি। আপনাদের পঞ্চমভাবে সূর্যগ্রহণ হয়েছিল, সো একটা রিলেশনশিপ শুরু করা, কাউকে ভালো লাগা, ইট ইজ ভেরি ন্যাচারাল। হয়তো অনেকদিন ধরে ভালো লাগছিল কিন্তু আপনি সিদ্ধান্ত নিচ্ছিলেন না, আপনি ভাবছিলেন পরে দেখবো, পরে পরে দেখা যাবে। তো এখন কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে না ঠিক আছে, এই ছেলেটাকে আমার পছন্দ, এই মেয়েটাকে আমার পছন্দ, আমরা এখন সম্পর্কে যাব। তো এখন আপনার মনের মধ্যে কিছু কনফিউশন আসতে পারে। আপনি কি অর্থনৈতিকভাবে রেডি? আপনি কি সম্পর্কটা করতে পারবেন? আদৌ কি ভবিষ্যতে বিয়ের সম্ভাবনা আছে? আপনার পরিবার কি সম্পর্কটাকে মেনে নেবে? আপনার মা মেনে নেবে? আপনার বাবা মেনে নেবে? দেন আপনাদের দুজনের এইম ইন লাইফ, আপনারা যা করতে চাচ্ছেন এটা কি একই সাথে মিলে? আপনার উনাকে খুব ভালো লাগে, উনার আপনাকে খুব ভালো লাগে, ভেরি গুড। কিন্তু ইভেনচুয়ালি ৫ বছর পরে, ৭ বছর পরে এটা কি সাস্টেনেবল হবে? এই প্রশ্নগুলো এগেইন আপনাকে অ্যান্সার করতে হবে। কারণ এখন যদি আপনি এগুলো অ্যান্সার না করেন, ৩ বছর পরে যদি আপনি তখন বলেন কি যে না আমাদের সম্পর্কটা তো রিয়েলিস্টিক না, এটা তো আমরা করতে পারবো না, তখন আসলে কে খারাপ মানুষে পরিণত হলো? এখন যদি আপনার নিজের বিবেককে প্রশ্নটা করেন যে এটা কি ঠিক হচ্ছে কিনা, তখন আপনি একটা ভবিষ্যতে অনেক বড় ভুল থেকে এখনই বেরিয়ে আসতে পারবেন। হয়তো কিছুদিনের জন্য আপনার মনে হবে কি যে ও আই মিসড আউট অন সামথিং, বাট এখনই প্রশ্নগুলো করতে হবে। এখন এই প্রশ্নগুলো নিজেকে করার পরে যদি রিয়েলিস্টিক ওয়েতে আপনি ওই ছেলেটা বা ওই মেয়েটা যাকে আপনি পছন্দ করেন তাকে রিয়েলিটিগুলো বলেন, সে যদি মেনে নেয়, সে যদি ওই রিয়েলিটিগুলো মেনে নিয়ে আপনার সাথে সম্পর্কে আসে, তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল। তখন তো আপনি আর কোনোদিনও নিজের সামনে অপরাধী হবেন না। সো হ্যাঁ, সত্যি কথাটা এখন বলতে হবে। দেন আপনাদের মধ্যে অনেকে হয়তো মিডিয়াতে কাজ করার চেষ্টা করছেন, হয়তো একটা কিছু রোল টোল পেয়েও গেছেন, একটা কোনো খবরও চলে এসছে, অথবা আপনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই রোলটা পাওয়ার জন্য আমাকে এটা করতে হবে, আই উইল ডু দ্যাট, কারণ আমার এটা দরকার অ্যাট এনি কস্ট। বাট এই ২৮শে আগস্টে চন্দ্রগ্রহণের পরে উইল থিঙ্ক অ্যাবাউট ইট, যে অ্যাট এনি কস্টে কোনো কাজ পেলাম, কাজটা করলাম, তো এরপরে বাসায় ফেরত আসার পরে আয়নার সামনে কি আমি নিজেকে দেখতে পারবো? এই কনফিউশনটা আপনাকে ডিল করতে পারতে হবে। আপনার যদি মনে হয় যে না আমি নিজেকে দেখতে পারবো, আমার কোনো সমস্যা নেই, গো ফর ইট। কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি নিজেকে দেখতে পারবো না, দেন ইউ হ্যাভ টু পুশ ইউরসেলফ ব্যাক, তখন এই কাজটা করা যাবে না। দেন আপনার লেখাপড়া, টাকা পয়সা, এগুলো নিয়েও কিছু সিদ্ধান্ত আসবে যে আপনি আসলে আপনার কাছে যে টাকা পয়সাটা আছে এটা কীভাবে এখন খরচ করতে চাচ্ছেন। আপনার পরিবারের জন্য, নিজের জন্য, নাকি একটা লং টার্ম ইনভেস্টমেন্টস করতে চাচ্ছেন। হয়তো আপনার পরিবারের কিছু দরকার ছিল এখন, তাদের আসলে বাসাটা রিপেয়ার করতে হবে, আপনার ওয়াইফের একটা ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু সেটা না করে আপনি আসলে একটা লং টার্ম ইনভেস্টমেন্টস করতে চাচ্ছেন, অথবা আপনি বিদেশে কোথাও বেড়াতে যেতে চাচ্ছেন, আপনি নিজে কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন, এবং আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে না আমার এখন এই খরচটা আমি করবো না, রাদার আমি একটু বাইরে ঘুরতে যাব। এখন আপনার মাথায় চিন্তাটা আসবে যেটা কি ঠিক হচ্ছে? আমার হাতের কাছে যে খরচটা করার দরকার, যেটা নেসেসিটি অনেক বেশি, সেটা না করে আমি যে বাইরে ঘুরতে চলে যাচ্ছি, ইজ দ্যাট কারেক্ট? দেন পড়াশোনা নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে আপনি হয়তো চিন্তা করছিলেন যে না আমি এখানে যেতে চাই। হয়তো আপনি আপনার ফ্যামিলির উপরে চাপ প্রয়োগ করছিলেন যে আপনার টাকার দরকার। হয়তো আপনি লোন নিতে চাচ্ছিলেন, অনেক বড় একটা লোন অ্যামাউন্ট নিচ্ছিলেন যে আমি এখন বিদেশে যাবো, তো আমার তো লোন নেওয়ার দরকার। কিন্তু এখন আপনি একটু রিয়েলিস্টিক্যালি চিন্তা করবেন যে সাহসের সিদ্ধান্ত তো নিয়েছি, আমি লোন নিব, লোন নিয়ে চলে যাবো, যা হয় দেখা যাবে। কিন্তু আমি কি ঠিক জায়গায় যাচ্ছি? ওখানে কি ইভেনচুয়ালি ভালো জব টব পাবো? আমি কি ভিসা পাবো ইভেনচুয়ালি যে আমি লোনটা ফেরত দিতে পারবো? অথবা আমার বাবা মাকে আমি হেল্প করতে পারবো? দেখেন, চন্দ্রগ্রহণ যে কনফিউশনগুলো নিয়ে আসছে এটা খারাপ কিছু না, এটা একটা রিয়েলিটি চেক। সাহসের সিদ্ধান্ত যখন আপনি নিয়েছেন এটা আপনার জীবনে কিছু ক্ষত তৈরি করেছে। যখন আপনি কোনো ব্রেভ ডিসিশন নেন, জীবনে কোনো না কোনো দিকে একটা বাড় ভেঙে যায়। এখন ওই বাড়টা আপনাকে জোড়া লাগাতে হবে, ওই ক্ষততে একটা মলম লাগাতে হবে। এটাই হচ্ছে চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের সময় আপনি রিয়েলিস্টিক ওয়েতে সিদ্ধান্তগুলোকে কন্টেমপ্লেট করবেন, আবার চিন্তা করবেন, এবং এরপরেই না ফিল্টার হওয়ার পরে ইউল অ্যাকচুয়ালি ফাইন্ড দ্য কারেক্ট ডিসিশন। আমি যেটা বারবার বলছি, হয়তো 10টা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু চন্দ্রগ্রহণের পরে এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝির পরে আপনার লাইফে 10টার মধ্যে থেকে হয়তো 5টা সিদ্ধান্ত টিকবে, বাকি 5টা আপনি বাদ দিয়ে দিবেন। এভাবে আসলে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এবং আমার অ্যারিস ভাই বোনদের জীবনে এটাই সমস্যা হয়, আপনারা করে ফেলার বহু পরে আপনারা চিন্তা করেন, তখন আপনি বুঝে উঠতে পারেন না কেন করেছিলেন। দ্যাটস ওয়াই দিস লুনার এক্লিপস ইজ ভেরি ভেরি গুড ফর ইউ। চিন্তা করেন, এখন বোঝার চেষ্টা করেন কেন করছেন। আপনি জীবন যুদ্ধে আছেন, কিন্তু কিসের জন্য এই যুদ্ধ? এই যুদ্ধে জেতার আপনার আসলে প্রয়োজন আছে কিনা, নাকি এই যুদ্ধের কোনো প্রয়োজনই নেই? তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এই লুনার এক্লিপস নিয়ে অথবা যে কোনো কিছু নিয়ে আগামী 10 বছর 20 বছর নিয়ে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।